আসসালামু আলাইকুম সকলকে পিক্সেল অ্যান্ড প্যাশন পেজটিতে আরও একবার স্বাগতম। তো আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা মূলত বেনিফিট পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা এর পরের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। তো আগের ক্লাসে আমরা বেনিফিটসগুলো সকলকে খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করেছি। তো কারো যদি কোথাও অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বিষয়গুলো যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা মাধ্যম এসইও, সেই এসইওটা নিয়েও আজকে আমাদের মূলত আলোচনা হবে। তো প্রথমে হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা আগের ক্লাসে বেনিফিটগুলো জেনেছি বা আদার্স আরও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করলে কি হবে না হবে সেই বিষয়গুলো আমরা একটু ডিসকাশন করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। এই যে ডিজিটাল মার্কেটিংটা আছে, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে মূলত কোন কোন বিষয়গুলো থাকে, কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত ডিজিটাল মার্কেটিং, সেই বিষয়টা মূলত আজকে আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে দেখেন, এক নম্বরে এখানে এসইও আছে। এসইওর পরে এখানে আমাদের এসএমএম আছে। এসইও বলতে আমরা ফুল মিনিংটা কি হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমার এসইও। এরপরে হচ্ছে এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে আছে ভিডিও মার্কেটিং, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপরে হচ্ছে ব্লগিং। তো এই টোটাল বিষয়গুলো মিলেই মূলত তৈরি হয় ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখন আমরা আগে শুধু জানতাম যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, বা আমাদের চিন্তা ভাবনা থাকে ডিজিটাল মার্কেটিং শিখবো, অনেকে চিন্তা ভাবনা এটা। কিন্তু দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কতগুলো বিষয় থাকে, কতগুলো কম্পোনেন্টস থাকে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই মূলত ডিজিটাল মার্কেটিংটা তৈরি হয়। তো আমরা আমাদের কোর্সের ভিতরে আস্তে আস্তে সকল কিছুই দেখানোর ট্রাই করব। তো চলেন এর পরবর্তী ধাপটাতে যাই। তো আশা করি বুঝতে পারছেন কম্পোনেন্টসগুলো কি কি থাকে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমাদের কোর্সটা শুরু করবই হচ্ছে এসইও থেকে। ঠিক আছে, এসইও থেকে মূলত আমাদের কোর্সটা শুরু করব। তো আর এই এসইওর ভিতরে আমরা, আর এসইওটা কি বা এসইওতে কি কি বিষয়গুলো থাকে, এসইওটা কিভাবে গঠিত হয়েছে, সে বিষয়গুলো মূলত এখন আমরা জানি। হ্যাঁ, তো আমরা যদি একটু সরাসরি চলে যাই, হোয়াট ইজ এসইও। এসইও মূলত কি? এসইও হচ্ছে ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা সংক্ষেপে আমরা এটাকে এসইও বলে থাকি। আচ্ছা, এটা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পর্কিত একটি পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও। ঠিক আছে, তো দেখেন এসইওর মূল কাজটা কি? এসইওর মূল কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজকে গুগলের সার্চে নিয়ে যাওয়া, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নিয়ে যাওয়া। ঠিক আছে, কিরকম? দেখেন, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, করার পরে গুগলে আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট সামনে দেখায়। তো ওয়েবসাইটগুলো মূলত আমাদের সামনে আসে কেন? আসার কারণ হচ্ছে আপনার সেই ওয়েবসাইটটা প্রপারলি এসইও করেছে। এসইও করার কারণেই কিন্তু তাকে কি গুগল র্যাঙ্কে বা একদম ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে শো করায়। বুঝছেন? তো একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজকে, ওয়েব পেজ, একটা ওয়েবসাইটের ভিতর অনেকগুলো পেজ থাকে। ঠিক আছে, আমরা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে চলে যাই, বা একটা ক্যাটাগরি থেকে অন্য একটা ক্যাটাগরিতে চলে যাই, এগুলো একটা পেজ। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইটের ভিতরে একাধিক পরিমাণে পেজ থাকতে পারে। তো এই পেজগুলো গুগলের র্যাঙ্কে যাওয়ার কাজগুলো করে থাকে মূলত কি? এসইও করে থাকে এই বিষয়টা। আচ্ছা, এরপরে যদি যাই কিওয়ার্ড, এসইওর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি চিন্তা করেন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো মানে কম্পোনেন্টস আছে। তার ভিতর থেকে আমি চিন্তা করবো আমি এসইও শিখতে চাই, আমি এসইও নিয়ে কাজ করতে চাই, তাহলে এসইওর ভিতরেই সর্বপ্রথম চলে আসবে কিওয়ার্ড। হ্যাঁ, আপনাকে কিওয়ার্ড কি সেটা জানতে হবে, তারপরে হচ্ছে বাকি পার্টগুলো। কারণ কি আমরা এসইও করেই হচ্ছে কিওয়ার্ডের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু সব থেকে মেইন পার্ট এসইওর ভিতরে। তাহলে কিওয়ার্ডটা কি একটু জানি, হোয়াট ইজ কিওয়ার্ড? আচ্ছা, কিওয়ার্ড হইল ওই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা লিখে কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে। যেমন ঘুমিয়ে ঘুমিয়ে কীভাবে ডলার ইনকাম করা যায়। আজকাল অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ডলার ইনকাম করতে চাই। আসলে বিষয়টা এতটা সহজ না, আবার অতটা
কঠিনও না যদি আপনি প্রথম অবস্থায় কি করতে পারেন, পরিশ্রম করতে পারেন। ঠিক আছে, তো এই যে ঘুমায় ঘুমায় কিভাবে ইনকাম করা যেতে পারে সেই বিষয়টাও কিন্তু আমি সামনের দিকে আপনাদেরকে বলবো। ঠিক আছে, তো আসেন তাহলে কিওয়ার্ডটা কি এখন এটা বুঝি। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হলো ওই সকল শব্দগুচ্ছ যা লিখে গুগলে কেউ সার্চ করে। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, হাউ টু আর্ন মানি ফ্রম ডিজিটাল মার্কেটিং কোর্স। আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করে কীভাবে আর্নিং করতে পারি বা ইনকাম করতে পারি, তাই না? তো এটা অনেকের চিন্তা ভাবনা থাকে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, বা হয়তো বা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি এখান থেকে কিছু একটা শিখে তারপর কিভাবে আর্নিং করা যায় সেই প্রসেসে আমি যাব। ঠিক আছে, তাহলে এই যে এই বিষয়গুলো লিখে আপনারা অনেক সময় গুগলে সার্চ করেন, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এক কথায় হচ্ছে আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করেন, যে কোনো কিছু লিখে সার্চ করেন না কেন, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক নাটশাল ভার্সন। মানে আচ্ছা এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা মূলত কিভাবে কাজ করে সেটা আমরা এই পিকচারটা দেখলে বুঝতে পারবো যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। দেখেন এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মনে মনে ধরে নেন এটা সার্চ ইঞ্জিন। তাহলে পৃথিবীতে সার্চ ইঞ্জিন কতগুলো আছে? অনেক। ঠিক আছে, বেশ অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, সবগুলোর নাম হয়তো আমরা জানি না। তার ভিতর থেকে আমরা ব্যবহার করি সার্চ ইঞ্জিন হিসাবে কোনটা? গুগলটাকে ব্যবহার করি। তারপরে মাইক্রোসফটের বিং আছে, এবং বাংলাদেশে আমাদের হ্যাঁ কোনো একজন প্রধানমন্ত্রীর ছেলে হয়তো তৈরি করেছিল পিপিলিকা, হ্যাঁ আমরা নাম জেনেছি। তো এটাও বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হচ্ছে পিপিলিকা, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা বইয়ে পড়ে আসছি ছোটোবেলায়, কিন্তু ওইটা জিনিসটা কি বা দেখতে কেমন সেটা আজ পর্যন্ত আমাদের চোখে দেখি নেই। ঠিক আছে, তো যাই হোক আমরা পুরো বিশ্বে মূলত গুগলটাই সমাদৃত এবং গুগলটাই সকলে ব্যবহার করে। তো আমরা মূলত কিভাবে এই সার্চ ইঞ্জিনটা কাজ করে সেই বিষয়টা একটু দেখি। তাহলে সকল সার্চ ইঞ্জিনই সেমভাবে কাজ করে, শুধুমাত্র গুগলের সার্চ ইঞ্জিন এভাবে কাজ করে এমনটা না। যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিনই মূলত এভাবেই কাজ করে। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, ধরে নেন এটা গুগলের সার্চ ইঞ্জিন। গুগলের সার্চ ইঞ্জিন থেকে দেখতে পাচ্ছেন একটা স্পাইডার বের হয়েছে বা মাকড়সা বের হয়েছে, বা গুগল রবট আমরা বলি বা গুগল বট বলি, হ্যাঁ বিভিন্ন নামে ডাকে এক একজন এটাকে। আমি যদি বলি এটাকে জিন, বাংলা কথায় সোজা সাপটা ভাষায় আমরা এটাকে জিন নামে ডাকতেছি, জিন। এই জিনের কাজটা কি? জিনের কাজ হচ্ছে, যেমন আমরা যদি দেখি যে আমরা কিন্তু জিন দেখতে পাই না, কিন্তু জিনের অস্তিত্ব আছে। সেমভাবে এই যে গুগল বট বা গুগল রোবট, হ্যাঁ বা গুগল স্পাইডার, এটা যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি কখনো দেখতে পাবেন না। ঠিক আছে, কিন্তু এটা যে আছে আপনি উপলব্ধি করতে পারবেন। কিরকম দেখেন, এই যে গুগল রোবটটা এখান থেকে বের হইলো, বের হয়ে ইওর ওয়েবসাইট, মানে আপনার যে ওয়েবসাইট থাকবে অথবা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, হ্যাঁ সেই ওয়েবসাইটটা গুগল রোবট কি করে? ভিজিট করে। প্রতিটা ওয়েবসাইট, বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইটেই কিন্তু গুগল কি করে? ভিজিট করে। তো ভিজিট করার পরে কি করে? ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন ওর ওয়েবসাইটের ভিতরে যত ধরনের পেজ আছে বা যত ধরনের কন্টেন্ট আছে, প্রতিটা কন্টেন্ট ওইভাবে ভিজিট করে, দেখতে পাচ্ছেন। এবং প্রতিটা কন্টেন্ট প্রতিটা পেজ ভিজিট করার পরে একসাথে সেই তথ্যগুলোকে জড়ো করে। দেখেন প্রতিটা পেজ ঘুরে টুরে সে একসাথে তথ্যগুলো কালেক্ট করছে। তথ্যগুলো কালেক্ট করার পরে সে আবার একটা সরু রাস্তা ধরে গুগলের যে নিজস্ব সার্ভার আছে সেই সার্ভারের ভিতরে এটা জমা করবে। ঠিক আছে, আপনি যে তথ্যগুলো আপলোড করছেন আপনার ওয়েবসাইটের ভিতরে সেগুলো কালেক্ট করে আপনার গুগলের যে সার্ভার আছে সেই সার্ভার এগুলো জমা করে বা দেখে, রিসার্চ করে। কি কি রিসার্চ করে? আপনি সেই কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড ব্যবহার করছেন কিনা, টাইটেল ব্যবহার করছেন কিনা, ডেসক্রিপশন ব্যবহার করছেন কিনা, ট্যাগ ব্যবহার করছেন কিনা, এই বিষয়গুলো সে চেক করবে। এখন দেখেন ওয়েবসাইট কি আপনার একার আছে? ধরেন আমরা আগের ক্লাসে জুয়েলারি নিয়ে উদাহরণ দিয়েছিলাম, তাহলে জুয়েলারি রিলেটেড একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করতেছেন, ওই জুয়েলারি রিলেটেড ওয়েবসাইট কি আর কারো থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, আর অনেক ব্যক্তির সে জুয়েলারি রিলেটেড ওয়েবসাইট থাকতে পারে। তাহলে সেমভাবে তারা আপনার কম্পিটিটর। তাহলে এই গুগল রোবট কি করবে? আপনার সেই সিমিলার যে কম্পিটিটরগুলো আছে তাদের ওয়েবসাইটও সে ভিজিট করে। সে ভিজিট করার পরে কি করবে? সে হচ্ছে গিয়ে এখন কম্পেয়ার করবে আপনার ভিতরে এবং আপনার যে কম্পিটিটর আছে তার ভিতরে, যে কে সব থেকে ভালো মানের কন্টেন্ট লিখেছে,
কে সব থেকে ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করছে, কে সব থেকে ভালো মানের ডেসক্রিপশন বা ট্যাগ ব্যবহার করেছে, এই বিষয়গুলো এগুলো সব কিছুই কিন্তু এসইওর ভিতরে পড়ে। তাহলে যে যত ভালো মানের এসইও করবে ওয়েবসাইটের ভিতরে, যে যত ভালো মানের কন্টেন্ট ওয়েবসাইটের ভিতরে লিখবে, সেই তাকেই কিন্তু কি করবে, গুগল র্যাঙ্ক দিবে। বুঝতে পারছেন? তাহলে এই যে গুগলের রোবটটা মূলত এইভাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন একটা ওয়েবসাইট গুগলের র্যাঙ্কে যায় কিভাবে, বা তার যাওয়ার প্রসেসটা কি। ওকে, এর পরের পার্টটাতে যদি যাই আমরা এসইও, দেখেন এসইওর ভিতরে আবার বেশ কিছু কম্পোনেন্ট আছে যেগুলো দিয়ে মূলত এসইও গঠিত। আমরা ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি, যেখানে অনেকগুলো বিষয় ছিল, এসইও, এসএমএম, ভিডিও, হ্যাঁ, তারপর এসিএম, হ্যাঁ, অ্যাফিলিয়েট, ব্লগিং, এরকম অনেকগুলো পার্ট আছে। সেমভাবে এসইওর আবার কিছু আলাদা সাবজেক্ট আছে বা আলাদা কিছু টপিক আছে যেগুলোর উপর ভিত্তি করে এসইওটা গঠিত হয়েছে। ঠিক আছে, প্রথমেই হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস বলতে বোঝায় আপনি যে কন্টেন্টটা লিখতে চাচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আপলোড করতে যাচ্ছেন বা আর্টিকেল পাবলিশ করতে যাচ্ছেন, আপনার কম্পিটিটররা কি ধরনের আর্টিকেল পাবলিশ করছে সেই জিনিসটা আগে আপনাকে দেখতে হবে। দেখা যায় আপনি যে টপিকের উপরে একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, দেখা গেল ওই কন্টেন্টটা আগে থেকেই কোথায় আছে, গুগলে আছে। এখন আপনি চাচ্ছেন তার থেকে একটু ভালো মানের কন্টেন্ট লিখতে বা ভালোভাবে এটা লেখার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে অ্যানালাইসিস করবেন যে অন্যরা কন্টেন্টটা কিভাবে লিখছে। এটা রিসার্চ করার পরে বা অ্যানালাইসিস করার পরে এখন আপনাকে সেই কন্টেন্টের জন্য একটা ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা সামনে দেখব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনাকে তার উপর ভিত্তি করে একটা কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার পরে আপনাকে অপটিমাইজেশন করতে হবে, যেটাকে আমরা অন পেজ অপটিমাইজেশন বলি। হ্যাঁ, আমরা সামনের দিকে জানবো অন পেজ অপটিমাইজেশন কোনটা। হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন করতে হবে। এরপরে হচ্ছে ব্যাকলিঙ্ক, আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। তো ব্যাকলিঙ্ক করার পরে হচ্ছে আপনি আস্তে করে র্যাঙ্কে চলে যাবেন, এবং র্যাঙ্কে যাওয়ার পরে ট্রাফিক আসবে। ট্রাফিকটা কেমন? ট্রাফিক হচ্ছে কি ভিজিটর, মানে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে। আর অপটিমাইজেশনটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে কিওয়ার্ডগুলো প্রপারলি ব্যবহার করছেন কিনা, ডেসক্রিপশন লিখছেন কিনা, ট্যাগ ব্যবহার করছেন কিনা, এই টোটাল বিষয়গুলো আর কি আপনাকে দেখতে হবে। এরপরে ব্যাকলিঙ্ক। আসলে একটা কন্টেন্ট গুগলের র্যাঙ্কে নেওয়ার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, সেটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে, কারণ কি কিওয়ার্ডটা র্যাঙ্কে যায়। ঠিক আছে, কিওয়ার্ডটা র্যাঙ্কে গেলে আপনার ওয়েবসাইটটাও র্যাঙ্ক করবে। তো সেক্ষেত্রে দেখেন আপনি এই ব্যাকলিঙ্কের ব্যবহার আপনাকে আজীবন করে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনার একটা ওয়েবসাইট থাকবে ততদিন পর্যন্ত আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। আপনার ওয়েবসাইট নেই, আপনার ব্যাকলিঙ্ক নেই। আপনার ওয়েবসাইট আছে, আপনার ব্যাকলিঙ্ক আছে। ঠিক আছে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হইলে, কারণ আমি আগেই বলেছি আপনার কম্পিটিটর যারা আছে তারা যদি আপনার থেকে বেটার করে তাহলে তারাই কিন্তু র্যাঙ্কে থাকবে অল টাইম, আপনি আর র্যাঙ্কে যাইতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক সেক্টরটাতে আপনি যদি র্যাঙ্কে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত ব্যাকলিঙ্ক করে যেতে হবে। অপটিমাইজেশনের যে বিষয়টা আছে, এটা প্রতিটা কন্টেন্টের জন্য একবার অপটিমাইজ করলেই হয়, বারবার অপটিমাইজ করতে হয় না। কিন্তু আপনি যখন ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত ব্যাকলিঙ্ক করে যেতেই হবে। ঠিক আছে, র্যাঙ্কে থাকার জন্য প্রতিনিয়ত কি করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে। এবং দেখেন ব্যাকলিঙ্ক করার পরে গিয়ে আপনি র্যাঙ্কে যাবেন, এবং র্যাঙ্কে যাওয়ার পরে আপনার কি আসবে, ট্রাফিক আসবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে এসইওর পয়েন্টগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে প্রসেস অফ এসইও। এসইও আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে অর্গানিক এসইও আর একটা হচ্ছে পেইড এসইও। আমরা দুইভাবে এসইওটা করতে পারি, একটা অর্গানিক আর একটা পেইড। এখন অর্গানিক কোনটা, পেইড কোনটা, সেটা একটু দেখব। প্রথমে দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, যেটা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন। আমি এটা লিখে সার্চ করলাম, হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করার পরে আমি যদি একটু দেখি, এখানে আমাকে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে, গুগলের কিছু ওয়েবসাইট আমার সামনে শো করতেছে। এখন আপনারা কি বলতে পারবেন এটা অর্গানিক নাকি পেইড? আচ্ছা, এটা হচ্ছে আমি বলে দেই, এটা হচ্ছে, আমরা একটু পরেরটাও একটু দেখব। হ্যাঁ, আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে অর্গানিক। এটা কি অর্গানিক? এই যে দেখেন অর্গানিক আসছে। এখন এটা অর্গানিক হইলো কেন, পেড হইলো না কেন, সেটা একটু বুঝি। দেখেন পরবর্তীতেই আমি এটা দেখতে পাচ্ছেন সেম কিওয়ার্ডের উপরে আরো কিছু ওয়েবসাইট আমার সামনে আসছে।
তো এখন বলতে পারবেন এটা অর্গানিক নাকি পেইড, কিছু একটা পার্থক্য কি দেখতেছেন এখানে? আচ্ছা, যারা বের করতে পারছেন খুবই ভালো, আর যারা বের করতে পারেন নাই আমি একটু দেখাই দেই। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পেইড এসইও, এবং পেইড এসইও হওয়ার কারণ হচ্ছে পাশে দেখেন অ্যাড লেখা আছে। এই অ্যাড লেখা থাকা মানে হচ্ছে এটা পেইড এসইও। এই ওয়েবসাইটগুলো পেইড এসইও করছে, ঠিক আছে? তো পেইড এসইও যে ওয়েবসাইট, মানে এগুলো পেইড এসইও করার মানে চেনার উপায়টা কি? এই কর্নারে অ্যাড লেখা থাকবে, বাংলায় বিজ্ঞাপনও লেখা থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই হবে। তাহলে এখানে যদি বিজ্ঞাপনও লেখা দেখতে পান বাংলাতে, সেক্ষেত্রে ধরে নেবেন এটা পেইড এসইও করছে। আর যদি অ্যাড লেখা থাকে এর মানে তো অ্যাড, বুঝতে পারতেছেন, বিজ্ঞাপন এটাও সেম। তো এখন আসেন আমি একটু বুঝাই দেই অর্গানিক আর পেইডের ভিতর পার্থক্য কি। আগেরটায় যদি আমি আবার একটু চলে যাই, এই যে অর্গানিক এসইও করতে হলে আপনার কিওয়ার্ডের জন্য যে ব্যাকলিঙ্ক করার বিষয়টা থাকে এটা করতে হয় না। আপনি গুগলকে অর্গানিক এসইওটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই যে ব্যাকলিঙ্কের যে বিষয়টা আছে, অপটিমাইজেশনের যে বিষয়টা আছে, এগুলো খুব প্রপারলি আপনাকে করতে হবে, এবং ব্যাকলিঙ্ক করে 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 আপনাকে র্যাঙ্কে যেতে হবে। এটা হচ্ছে অর্গানিকভাবে। হ্যাঁ, এটা লেন্দি প্রসেস। দেখা যায় কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে র্যাঙ্কে যাওয়ার জন্য, কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে 20 দিন লাগতে পারে, কোনোটার ক্ষেত্রে 15 দিন, কোনোটার ক্ষেত্রে 1 মাস সময় লাগতে পারে। এটা কিওয়ার্ডের কম্পিটিটরের উপর ভিত্তি করে মূলত আপনার এই র্যাঙ্কে যাওয়ার বিষয়টা হতে থাকে, যেটা হচ্ছে অর্গানিকভাবে যদি আপনি করেন, ঠিক আছে? আর যদি আমি পেইড এসইওর কথা বলি, পেইড এসইওটা আপনি গুগলকে পেমেন্ট করবেন, গুগল আপনাকে র্যাঙ্কে দিয়ে দিবে। বিষয়টা কিরকম? ধরেন আমি একজন ব্যক্তিকে বললাম, বা গুগলকে আমি বললাম যে তোমাকে আমি এই $1000 দিলাম বা $100 দিলাম, তুমি আমাকে 7 দিনের জন্য র্যাঙ্ক দিবা। তাহলে গুগল কি করবে? আপনার থেকে 100 টাকাটা নিবে বা $100 নিবে, নেওয়ার পরে গুগল 7 দিনের জন্য আপনাকে র্যাঙ্ক দিবে। তো এই জন্য আপনি আবার 100 টাকা দিয়ে আজীবন র্যাঙ্কে থাকতে চাবেন, বিষয়টা এরকম না। অবশ্যই এটার একটা লিমিটেশন আছে, ঠিক আছে? আপনি যদি সারা বছর থাকতে চান কোনো সমস্যা নাই, আপনি সারা বছর তাকে পেমেন্ট করতে থাকতে হবে। সেক্ষেত্রে আর ওই আপনার $100 দিলে হবে না, সেটা হিসাবে যা আসবে তা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এবং গুগলে যদি অ্যাড রান করতে যান, অবশ্যই ফেসবুকের থেকে গুগলে সার্ভিস কস্টটা বা অ্যাড কস্ট একটু বেশি, ফেসবুকের থেকে গুগলে অ্যাড কস্ট একটু বেশি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যারা র্যাঙ্কে আছে, এখন বলতে পারেন যে এই যে পেইড এসইওটা তাহলে মানুষ কেন করে টাকা খরচ করে, যেখানে অর্গানিকটাই করা যায়। হ্যাঁ, অর্গানিকটা করলে আপনি যদি একবার র্যাঙ্কে যান, ওইটা সহজে আপনি র্যাঙ্ক থেকে নামবেন না। আপনি যদি প্রতিনিয়ত ব্যাকলিঙ্ক করতে থাকেন, ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে থেকে যায়, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে থেকে যাবে। আর পেইড এসইওটা এই যে আপনি 7 দিনের জন্য র্যাঙ্ক চেয়েছেন, মানে 7 দিন আপনাকে র্যাঙ্কে রাখবে, 7 দিন পর আপনি পেমেন্ট করা বন্ধ করে দিবেন, গুগল আপনাকে আর র্যাঙ্কে রাখবে না, র্যাঙ্ক থেকে নিচে নামাইয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এই 7 দিনের জন্য র্যাঙ্কে কারা যেতে চায়? যারা হচ্ছে বিজনেস করে, ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে, যাদের ই কমার্স ওয়েবসাইট আছে, যেমন দারাজ, আলিবাবা, অ্যামাজন, হ্যাঁ, এরকম টাইপের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, বিজনেস রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, তারাই মূলত এই ধরনের পেইড এসইওগুলো করে। আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এখানে আর একটা কিওয়ার্ড লেখা আমি সার্চ করছি, সেটা হচ্ছে কালার কারেকশন সার্ভিস। এখন আপনাদেরকে কমেন্ট করে এখানে বলতে হবে এটা কি পেইড নাকি নন পেইড, অর্গানিক। হ্যাঁ, সেটা এখন আপনারা বলবেন কমেন্ট বক্সে, এখানে দেয়া আছে কালার কারেকশন সার্ভিস। হ্যাঁ, এখন আপনারা এটা আপনার কমেন্ট করে আমাকে জানাই দিবেন যেটা অর্গানিক হবে নাকি পেইড হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হোয়াই নিড এসি, এসি কেন প্রয়োজন? এসইও 5টা কারণে প্রয়োজন। প্রথমে হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি। আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বৃদ্ধি করতে গেলে এসইও প্রয়োজন। কিরকম ভিজিবিলিটি? এটা হচ্ছে আপনার ধরেন আপনার যে কিওয়ার্ডগুলো আছে এগুলো যত বেশি র্যাঙ্কে থাকবে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে 100টা কন্টেন্ট লিখছেন, তাহলে 100টা কন্টেন্টের জন্য আপনাকে 100টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন 100 ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন ধরেন আপনার তার ভিতর থেকে 100টা কিওয়ার্ডই কিসে আছে? র্যাঙ্কে আছে। তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বৃদ্ধি পাবে না? আপনি ধরেন 100টার ভিতর একটা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, আপনি এটা দ্বারা 100 জন মানুষের কাছে পৌঁছাইতে পারলেন ধরেন,
সাপোজ উদাহরণ দিচ্ছি, একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আপনি 100 জন মানুষের কাছে পৌঁছাইলেন, কিন্তু আপনি যখন 100টা কিওয়ার্ডে র্যাঙ্কে নেবেন সেক্ষেত্রে কি আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, তাই না? এইটা হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে ইনক্রিজ ট্রাফিক। আপনার কিওয়ার্ডগুলো যখন র্যাঙ্কে থাকবে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পাবে বা ট্রাফিক বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে ইনক্রিজ রেভিনিউ, মানে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসা শুরু করবে তাহলে সেক্ষেত্রে কি আপনার প্রোডাক্টগুলো সেল হওয়া শুরু হবে না, রেভিনিউ জেনারেট হওয়া শুরু করবে না, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে ইমপ্রুভড ইউজার এক্সপিরিয়েন্স, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পাবে। ইউজার এক্সপিরিয়েন্স, ওয়েবসাইটের ভিতরে যখন ভিজিট করবেন খুব দ্রুত খুব স্মুথলি আপনি সেই ওয়েবসাইটটা চালাতে পারবেন। যেমন আমরা যদি চিন্তা করি আমরা যখন বোর্ড পরীক্ষাগুলো দিতাম তো সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশের দিন আমরা যখন অনলাইনে এটা চেক করতে যেতাম, দেখা যায় বেশিরভাগ সময়টা অনলাইনে কি সার্ভার ডাউন থাকতো। এবং কি এখনও দেখবেন গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো এখনও কিন্তু স্লো থাকে, অফিসিয়াল টাইমগুলো তো স্লো থাকে। তো হ্যাঁ, তো এখন ধরেন আপনি এখানে বিজনেস করতেছেন, তাহলে বিজনেসের ক্ষেত্রেও যদি সেম বিষয়গুলো হয় তাহলে সেটা তো মোটেই ভালো কিছু না, তাই না? সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরগুলো ট্রাফিকগুলো হারাবেন। তাহলে সেই জন্য আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো রাখার জন্য, বেটার রাখার জন্য এসইও প্রয়োজন। ইনক্রিজড অথরিটি, সর্বশেষ যে বিষয় ইনক্রিজ অথরিটি মানে ভ্যালু, আপনার ওয়েবসাইটের ভ্যালু বৃদ্ধি পাবে, যেটা গুগল থেকে দেয়। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে গুগল যখন দেখতে পাবে অনেক বেশি ভিজিটর আসতেছে, এখান থেকে সেল জেনারেট হচ্ছে, আপনার অনেকগুলো কিওয়ার্ড গুগলের র্যাঙ্কে আছে, তাহলে অটোমেটিক গুগল আপনার জন্য একটা ভ্যালু অটোমেটিক বৃদ্ধি করতে থাকবে, বৃদ্ধি পাবে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। যেমন ধরেন আপনি যদি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনার ওয়েবসাইটের ভ্যালু আর অ্যামাজনের ভ্যালু কি সেম হবে? মোটেই না, তাই না? বা অ্যামাজন তো অনেক বড়, ধরেন আপনি আজকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, 1 বছর আগে একজন ব্যক্তি ওয়েবসাইট ক্রিয়েট করছে এবং সে এখানে কাজ করতেছে, তাহলে আপনার ওয়েবসাইটের ভ্যালু আর ওনার ওয়েবসাইটের ভ্যালু কি সেম হবে? কখনোই না। তাহলে সেক্ষেত্রে আপনি যখন প্রতিনিয়ত ভালো ভালো কাজ করতে থাকবেন সেক্ষেত্রে আপনি কিন্তু র্যাঙ্কে খুব সহজেই যেতে পারবেন। পাশাপাশি আরও একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনি র্যাঙ্কে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন অ্যামাজন অনেক বড় একটা সাইট, আলিবাবা অনেক বড় একটা সাইট, বা হচ্ছে ইউটিউব অনেক বড় একটা সাইট, তাহলে এদের সাথে আমি টক্কর দিয়ে কীভাবে পারবো, বা এদেরকে আমি র্যাঙ্ক থেকে কিভাবে ডাউন করে আমি নিজে র্যাঙ্কে যাবো? এগুলো তো অনেক বড় সাইট, এটা সম্পূর্ণ ভুল। আপনি র্যাঙ্কে যেতে পারবেন। এবং অ্যামাজন, আলিবাবা, ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে এগুলোর কম্পিটিটরের ভিতরে পড়ে না। কি বলছি বুঝতে পারছেন? এরা আপনার কম্পিটিটরের ভিতরে পড়বে না। কেন পড়বে না এগুলো আমরা সামনের দিকে জানবো, আপনার কম্পিটিটরের ভিতর কেন পড়বে না তারা। হ্যাঁ, ওকে। তো এরপরে আসেন আমরা সর্বশেষ পার্টটা নিয়ে আলোচনা করি, টাইপস অফ এসইও। এসইওর 3টে ধরন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এই 3টার উপর ভিত্তি করে এসইওটা গঠিত হয়েছে। তো প্রথমে যদি আমি অন পেজ এসইওটা নিয়ে আলোচনা করি, অন পেজ এসইওর কি? অন পেজ এসইওর ভিতরে যে সকল বিষয়গুলো থাকে, বা অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ বিষয়। অভ্যন্তরীণ বিষয় কি হতে পারে? টাইটেল ব্যবহার করা, ট্যাগ ব্যবহার করা, ম্যাটা ডেসক্রিপশন, হেডিং। হ্যাঁ, ওই যে রচনা লেখার সময় আমরা যেভাবে লিখতাম ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত প্রতিটা, হ্যাঁ ওগুলো একটা হেডিং। হ্যাঁ, তো এসইওর ভাষা এগুলোকে হেডিং বলে, বা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপিংয়ের ভাষা, কোডিংয়ের ভাষা এগুলোকে হেডিং বলে। তো এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত হয়। এই বিষয়গুলো ব্যবহার করা, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো ব্যবহার করা, কন্টেন্টের ভিতরে ইমেজ ব্যবহার করা, এই সকল বিষয়গুলো অন পেজ এসইওর অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা ওই যে ব্যাকলিঙ্ক বলেছি, ব্যাকলিঙ্ক এবং অফ পেজ এসইও সেম কথা। আপনার ওয়েবসাইট দেখেন র্যাঙ্কিং ইমপ্রুভ করার ক্ষেত্রে, হ্যাঁ আপনার এই অফ পেজ এসইওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার ওয়েবসাইটটা অন্যান্য আদার যে কম্পিটিটর ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটটাকে রেফার করবে। সেক্ষেত্রে হবে কি, গুগল আপনাকে আরও বেশি ভ্যালু দিবে। রেফার বিষয়টা কীরকম দেখেন, ওই যে বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে সেই সকল ওয়েবসাইটগুলো যখন আপনার ওয়েবসাইটটাকে রেফার করবে বা তাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক গুগল দেখতে পাবে, তাহলে গুগল ধরে নেবে যে আপনার ওয়েবসাইটের ভ্যালু অনেক বেশি, যার কারণে এই সকল ওয়েবসাইটগুলোতে বা বড় বড় ওয়েবসাইটগুলোতে আপনার ওয়েবসাইটটা আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করে এবং র্যাঙ্কে যাওয়াটাও অনেক ইজি হয়। ঠিক আছে, সেই জন্য অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কটা প্রতিনিয়ত আমাদের করে যেতে হবে। এরপরে হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি?
টেকনিক্যাল যে পার্টগুলো থাকে একটা ওয়েবসাইটের ভিতরে, সেটা হচ্ছে আমরা দুই ধরনের বিষয় নিয়ে কাজ করি টেকনিক্যাল এসইওতে। একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, আর একটা হচ্ছে গুগল সার্চ কনসোল। দুইটা বিষয় থাকে। তো গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল হচ্ছে এই যে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর যে কন্টেন্টগুলো লিখতেছেন, এগুলো গুগলের সার্ভারে জমা দিতে হবে। গুগলের সার্ভারে জমা দেয়া, আপনি কি ধরনের কন্টেন্ট লিখছেন না লিখছেন এটা গুগলের সার্ভারে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওরা এটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে যে কন্টেন্টের ভিতর কোনো কপিরাইট আসে কিনা, বা অন্যের কন্টেন্ট আপনি কপি করে নিয়ে আসছেন কিনা, অন্যের ইমেজ আপনি কপি করে ব্যবহার করতেছেন কিনা, এই বিষয়গুলো চেক করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবে, আপনার কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স নিবে। ঠিক আছে, এগুলো পার্টগুলো টেকনিক্যাল এসইওর পার্ট। এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে বা এসইওর ক্লাসগুলোতে আরও সুন্দরভাবে বুঝবো। তো আশা করি বুঝতে পারছেন এসইওর মূল ধাপগুলো কি কি থাকে, এসইও মূলত কি বিষয়, সেই বিষয়টা আশা করি খুব সুন্দরভাবে আপনারা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো আজকের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং ইন্ট্রোডাকশনের 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা হব, যেটা হবে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মজার, সেটা হচ্ছে আর্নিং সোর্স। আপনি আমাদের কোর্সটা করে বা আমাদের এই কোর্সটা আপনি শেখার শেষে বা শেখার মাঝখান থেকে কিভাবে আর্নিং করতে পারেন, পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে আমাদের এইটার উপরে। ঠিক আছে, তো ওই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে হবে। এবং আপনার বন্ধুদেরকেও আপনি যদি চান যে তারাও এই কাজগুলো শিখুক প্রপারলি, তাহলে তাদের সাথে আমাদের ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য। আজকের ক্লাসটা এতটুকুই। ধন্যবাদ।